ক্যালকাটা ফিজিসার্জি ক্লাবের সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে। আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার, এমডিএল, এমআরসিপি, এমআরসিএস। মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন। 4-5 ঘন্টা শ্বাসরোধের পরেও আবার নিঃশ্বাস পড়ে, হাসির পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলতে থাকে, 2 হাত এবং 2 পা কাটা গেলেও এবং দেহের অর্ধেক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে, ইত্যাদি। অতএব রাইগার মর্টিস না হওয়া পর্যন্ত, অর্থাৎ দ্বিজেন্দ্রলালের ভাষায় কুঁকড়ে আড়ষ্ট না হয়ে গেলে একেবারে নিঃসন্দেহ হওয়া যায় না। বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ দেওয়া হল। কেউ কেউ নানা রকম মন্তব্যও করলেন। বক্তার সহপাঠী ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, ওহে হরিশ, তুমি বড্ড হাতে রেখে বলছো। আসল কথা হচ্ছে, ধড় থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়া যায় না। ওই যে শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোনোনি বুঝি? আরে বুড়ো হার কঞ্জুস, অগাধ টাকা মরবার নামটি নেই। ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়ল। অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল, নিঃশ্বাস বন্ধ হলো, নাড়ি থামলো, শরীর হিম হয়ে ছিটকে গেল। ডাক্তার বললে, আর ভাবনা নেই রামচাঁদ, তোমার বাবা নিতান্তই মরেছেন। রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল, বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে, তারপর যেমন খড়ের নুড়ো চেলে মুখাগ্নি করতে যাবে, অমনি বুড়ো উঠে বসলো। হ্যাঁ, এসব কি বলেই ছেলের গালে এক চড়। সবাই ভয় পালালো। বুড়ো গটগট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বললে, প্রেমকে ত্যায্য পুত্তুর করলুম, আমার জন্য একটা পাত্রী দেখো। আমাদের এবারের নিবেদন পরশুরামের যদু ডাক্তারের পেশেন্ট গল্পটি। ডাক্তার যদু গড়গড়ির চরিত্রে সুব্রত গুহর রায়, যদু ডাক্তারের স্ত্রী আলিম্পনা রায়, গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে যদু ডাক্তারের পেশেন্ট। ডাক্তার যদুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। এর বয়স এখন 90। শরীর ভালোই আছে, তবে কানে একটু কম শোনেন, আর মাঝে মাঝে খেয়াল দেখে আবল তাবল বকেন। ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন, কলকাতায় কি বোম্বাইতে কি রেঙ্গুনে, তা লোকে জানে না। কেউ বলে ইনি সেকেলে ভিএলএমএস, কেউ বলে ওসব কিছু নন, ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড, অর্থাৎ হাতুড়ে। নিন্দুকেরা যাই বলুক, এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল। সাধারণ লোকে একে খুব বড় সার্জন বলে মনে করত। প্রায় 25 বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্ম, কর্ম, সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছেন। ক্লাবের বাড়িটা ইনি করে দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞ সদস্যরা একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন। সকলেই একে শ্রদ্ধা করেন, আবার আড়ালে ঠাট্টাও করেন। হাসির শব্দে ডাক্তার যদু গড়গড়ির ঘুম ভেঙে গেল। মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন, বলি ব্যাপারটা কি? হরিশ চাকলাদার বললেন, আগে বেনি বলছে ধড় থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যায় না। যদু ডাক্তার বললেন, এই বেনিটা চিরকেলে মুখ্য। বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে। জীবন মৃত্যু তুমি কতটুকু জানো হে ছোকরা? ক্যাপ্টেন বেনি দত্ত ছোকরা নন, বয়স 40 পেরিয়েছে। হাত জোর করে বললেন, কিছুই জানি না স্যার, আমি একটু তামাশা করছিলাম। তামাশা? মরণ বাঁচন নিয়ে তামাশা? যদু ডাক্তার চিরকালই দুর্মুখ। তার অত পসার হওয়ার এটাও একটা কারণ। লোকে মনে করত রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার ধমক দেয় সে সাক্ষাৎ ধন্বন্তরী। বয়স বাড়ার জন্য তার মেজাজ আরো খিটখিটে হয়েছে, কিন্তু তার কথায় কেউ রাগ করে না।
তাকে শান্ত করার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন, এমবিবিএস, কবিরত্ন, বৈদ্যশাস্ত্রী বললেন। স্যার, আজকে সাবজেক্ট সম্পর্কে আপনি কিছু বলুন না। যদু ডাক্তার বললেন, আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন? আমার তো এখন ডোটেজ, ওই যাকে বলে ভীমরতি। অশ্বিনী সেন বললেন, সে তো মহা ভাগ্যের কথা স্যার। ৭৭ বছরের সপ্তম মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতি। তা তো আপনি বহুকাল পার হয়ে এসেছেন। আমাদের শাস্ত্রে বলে এই দুস্তরা রাত্রি পার করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ। তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান। বাক্যই মন্ত্র, নিদ্রাই ধ্যান। যে অন্ন খান তাই সুধা। আপনার কথা বিশ্বাস করব না স্যার, সেটা কি আর একটা কথা হলো? কিন্তু এই বেনি ক্যাপ্টেন অবিশ্বাস করবে? বেনি দত্ত আবার হাত জোড় করে বললেন, নিশ্চয়ই করবো স্যার, যা বলবেন বেদবাক্য বলে মেনে নেব। যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন, আচ্ছা, নেহাত যদি শুনতে চাও তো শোনো, কিন্তু তোমরা হয়তো ভয় পাবে। বেনি দত্ত বললেন, যদি ভুতুড়ে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার? না না, ভুতুড়ে নয়, কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ। অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয়, প্রেমের পরাকাষ্ঠা পাবে। বাহ, বিভীষিকা, সার্জারি আর প্রেম, এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না। আপনি আরম্ভ করুন স্যার, আমরা শুনবার জন্য ছটফট করছি। ডাক্তার যদুনন্দন গড়কড়ি বলতে লাগলেন, সে প্রায় 25 বছর আগেকার কথা। তখন তোমাদের সালফা পেনিসিলিন আর ক্লোরোনা টেরা কি যেন বলে গিয়ে এসব রেওয়াজ হয়নি। কারো বাড়িতে অপারেশন হলে আয়োডোফর্মের খোঁজবায় পাড়া শুদ্ধ মাত হয়ে যেত। লোকে বুঝতো চিকিৎসা হচ্ছে বটে। আমি তখন কালীঘাটে বাস করতুম। আমার বাড়ির কাছে এক তান্ত্রিক সিদ্ধ পুরুষ থাকতেন, নাম বিঘোরানন্দ। তিনি কামরূপ, কামাখ্যায় আর তিব্বতে বহু বৎসর সাধনা করেছেন। ভক্তরা তাকে বিঘোর বাবা বা শুধু ওই বাবা ঠাকুর বলে ডাকত। বয়স 60-65, লম্বা চওড়া চেহারা, ঘোর কালো রং, এক মুখ দাড়ি গোঁফ দেখলেই ভক্তিতে মাথাটা নিচু হয়ে আসে। আমি তার কার্বঙ্কল অপারেশন করেছিল। একটু চাঙ্গা হবার পর এক গোছা নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন। হাত টেনে নিয়ে বললুম, করেন কি আপনার কাছে কি আমি ফি নিতে পারি? বিঘর বাবা একটু হেসে বললেন, তুমি না নিলেও ও টাকা তোমার হয়ে গেছে। কথাটার মানে তখন বুঝতে পারেনি। তাকে নমস্কার করে বিদায় নিল। বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূজ্যপত্রের মোড়কে 10টা গিনি রয়েছে। বুঝলুম, বিঘোর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে। তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেত, নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনত। বছরখানেক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন। তার একজন বড়লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটা আশ্রম বানিয়ে দিয়েছিলেন। সেখানেই গিয়ে রইলেন। একাই থাকতেন, তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত। তারপর 2 বৎসর তার সাথে আমার দেখা হয়নি, খবরও কিছু পাইনি। একদিন বেলা 12টায় বাড়ি ফিরে এসেছি। একটা হার্নিয়া, 2টো অ্যাপেন্ডিক্স, 3টে টিউমার, 4টে টনসিল আর গোটা 5 হাইড্রোসিল অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি। নামা খাওয়ার পর স্ত্রীকে বললুম, আজ বিকেল 4টে অবধি ঘুমোবো, খবরদার কেউ যেন না ডাকে। কিন্তু ঘুমোবার জো কি? ঘন্টাখানেক পরেই ঠেলা দিয়ে গিন্নি বললেন, ওগো শুনছো, জরুরি তার এসেছে। বললুম, ছিঁড়ে ফেলে দাও। বিঘোর বাবার তার, লিখেছেন এখনই চলে এসো, মোস্ট আর্জেন্ট কেস। তখনই মোটরে রওনা হলো।
ব্যাগটা সঙ্গে নিলাম, তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল। কিরকম কেস কিচ্ছু জানা নেই, সেই জন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না। শীতকাল, পৌঁছুতে সন্ধে হয়ে গেল। বিঘর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাগমারি গ্রামের গঙ্গার ধারে, খুব নির্জন স্থান, কাছাকাছি লোকালয় নেই। গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতেই বিঘর বাবার সঙ্গে দেখা। পরনে লাল চেলির জোর, কপালে রক্তচন্দনের ফোঁটা, পায়ে খড়ম, হুকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো ডাক্তার। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, এর কোনো ফ্যাসাদ হয়নি। প্রণাম করে জিজ্ঞাসা করলুম, পেশেন্ট কে, কি হয়েছে? বললেন, ঘরের ভেতর এসো, স্বচক্ষে দেখলেই বুঝবে। ঘরটি বেশ বড়, কিন্তু আলো অতি কম। এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে, তাতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু পরে দৃষ্টি খুললে নজর পড়ল ঘরের এক পাশে একটা তক্তাপোষ। বোধহয় বিঘর বাবা তাতেই শোন। আর এ পাশে মেঝেতে একটা মাদুরের ওপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে। একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখ দুটো বেরিয়ে আছে। একজন পুরুষ, জোয়ান বয়স, বোধহয় 25, মুখে দাড়ি গোঁফ, মাথায় ঝাঁকড়া চুল। আর একজন মেয়ে, বয়স আন্দাজ 20, কালো কিন্তু সুশ্রী, ঠুঁটি বাঁধা খোঁপা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, স্বামী স্ত্রী? বিঘর বাবা উত্তর দিলেন, প্রেমিক প্রেমিকা। কি হয়েছে? নিজেই দেখো না। স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আস্তে আস্তে সরিয়ে ফেললুম। তারপরে এক লাফে পিছনে ছিটকে এলুম। কম্বলের নিচে কিচ্ছু নেই, শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে। খুব ভয় হলো, আবার রাগও হলো। বিঘর বাবাকে বললুম, আমাকে এরকম বিভীষিকা দেখানোর মানে কি? এ তো ক্রিমিনাল কেস, যা করতে হয় পুলিশ করবে, আমার কিছু করবার নেই। কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন। বাবা শুধু একটু হাসলেন। তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিট পিট করে তাকিয়ে ছি ছি করে বলছে, মরিনি ডাক্তার বাবু। মেয়ে মুন্ডুটাও ডাইনে বাঁয়ে একটু নড়ে উঠল। ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেটেছি, হরেক রকম বিভৎস লাশ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি। আমি হাতকে উঠে পড়ে যাচ্ছিলুম। বিঘর বাবা আমাকে ধরে ফেলে বললেন, ওহে গড়গড়ি ডাক্তার, ভয় নেই ভয় নেই, মুন্ডু কাটা গেছে, কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি। মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ? তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে। সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললুম, এদের ধর কোথায় গেল? ওই যে ওই কোণাটায় কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে। বিঘর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন, এই ধর দুটো বাঁচিয়ে রেখেছি, দেখো না তোমার ছোঁয়া লাগিয়ে। স্টেথোস্কোপের দরকার হলো না। বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে, তবে একটু ঢিমে। বিঘর বাবাকে বললুম, ধন্য আপনার সাধনা, বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন, কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মুন্ডু আলাদা রেখেছেন কেন? জুড়ে দিলেই তো লাটা চুকে যায়।
বিঘোর বাবা বললেন, ওটা আমার কাজ নয়। আমি মৃত সঞ্জীবনী জানি, কিন্তু খণ্ড যোজনী বিদ্যা আমার আয়ত্ত নয়। ও হলো মুচি বা ডাক্তারের কাজ। মুচি আবার লাশ ছোবে না, তার মোটরও নেই যে এই অবেলায় এত দূরে আসবে। তাই তোমাকে ডেকেছি, তুমি ধরের সঙ্গে মুন্ডু সেলাই করে দাও। আমি নিবেদন করলুম, বাইরের চামড়া সেলাই করলেই তোর গলার হাড় আর নড়ি জুড়বে না। সার্কুলেশন, রেসপিরেশন এবং স্পাইনাল কর্ডের সঙ্গে ব্রেনের যোগটা হবে কি করে? সেরিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে? কেন চলবে না? দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে, তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে। কাটা মুন্ডু কথা কয়েছে, সে তো তুমি নিজের কানে শুনেছ। কোনো চিন্তা নেই, তুমি সেলাই করে ফেলো। আমি বললুম, সেলাইয়ের উপযুক্ত বাঁকা সুচ আর ক্যাটগট তো আমার সঙ্গে নেই, আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করবো কি করে? তোমাকে একটা গুণ ছুঁচ আর সুতলি দড়ি দিচ্ছি, পচবার ভয় নেই। দেখছো না, কাটা জায়গায় গঙ্গা মৃত্তিকা লেপন করে দিয়েছি। ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও। বড়ই মুশকিলে পড়া গেল। আয়োজন কিছুই নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, নার্স নেই, অপারেশন টেবিল নেই, আলো পর্যন্ত নেই। অথচ বিঘোরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কোশ্মিন কালে কোথাও হয়নি। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, হয়েছিল স্যার, গজানন গণেশ আর অজানন দক্ষ। আরে তারা হলেন দেবতা। আচ্ছা বেনি, আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করাও? আগে হ্যাঁ, ব্লাড প্রেশার, ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এক্স রে ফটো, কার্ডিওগ্রাম, এসব মামুলি রুটিন টেস্ট তো আছেই। তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন, টোটাল হেভি হাইড্রোজেন, বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু, হাড়ের ইলাস্টিসিটি, দাঁতের রেডিও অ্যাক্টিভিটি, চামড়ার স্পেকট্রোগ্রাম, এসবও দেখা দরকার। তাছাড়া রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশ্চেন টেস্ট করতে পারলে খুব ভালো হয় স্যার। শাসালো পেশেন্ট হলে অন্তত 20 জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া চাই। আর গরিব পেশেন্টকে বলে দিই, উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাবু, দাতব্য হোমিওপ্যাথি খাও কি, 5 শিকের মাদুলি ধারণ। যদু ডাক্তার বললেন, আমাদের আমলে অত সব ছিল না। জীব আর নাড়ি, থার্মোমিটার আর টেটোস্কোপ, এতেই যা করা। আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মানে মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে। এখন টেস্ট করা বৃথা। যাক, তারপর যা হয়েছিল সেটা শোনো। আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘোরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন, অত মাথা ঘামিও না ডাক্তার, শুধু সেলাই করে দাও, বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন। আমি বললুম, বাবা ঠাকুর, ধরের সঙ্গে মুন্ডু সেলাই করা সার্জেনের কাজ নয়, থিয়েটারের বাবা মুস্তাফার কাজ। বেশ, আপনার আজ্ঞা পালন করব, কিন্তু এই দুজনের হিস্ট্রি তো বললেন না, এদের এমন দশা হলো কি করে? তখন বিঘোরানন্দ এই ইতিহাস বললেন। মেয়েটার নাম পঞ্চি, ওর বাপ হরি কামার বাঁশ বেড়াতে থাকে। পঞ্চির বিয়ে হয়েছে এই কাগমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে। রমাকান্ত লোকটা অতি দুর্দান্ত, দেখতে জমদূতের মতন, বদরাগী আর মাতাল। সে জমিদার বাড়িতে প্রতি বছর নবমী পুজোয় 108টা পাঁঠা, 10টা ভেড়া আর গোটা 2 মোষ এনে এক কোপে কাটে। পঞ্চি তাকে বিয়ে করতে চায়নি, তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে। রমাকান্ত বজ্জাত হলেও আমাকে খুব ভক্তি করে, আমার অনেক ফরমাসও খাটে। সে পঞ্চির ওপর অকথ্য অত্যাচার করত, আমি ধমক দিয়েও কিছু করতে পারিনি। এরকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো। ওই যে পুরুষটার মুন্ডু দেখছো, ওর নাম জটিরাম বৈরাগী। তোর দেশের লোক নয় রে পঞ্চি? পঞ্চির মাথা উপর নিচে একটু নড়ে
সাই দিলে। এই চটি ছোকরা কীর্তন গায়ে ভালো, তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসতো। চটিরাম মাঝে মাঝে এই গায়ে এলে পঞ্চির সঙ্গে দেখা করত। শেষটায় দুজনের প্রেম হলো। পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কোঁচকে উঠল। রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে, কিন্তু তাতে কোনো ফল হলো না। তারপর গতকাল রাত 1টার সময় আমি ঘুমিয়ে আছি, এমন সময় দরজায় ধাক্কা পড়ল। উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত। আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ করেছি বাবা ঠাকুর, এক কোপে দুটোকেই সাবার করে ফেলেছি। বাঁচান আমাকে বাবা ঠাকুর, বাঁচান। ব্যাপারটা এই, আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল, এই শোন, আমি ভদ্রেশ্বর যাচ্ছি, চৌধুরী বাবুদের লোহার গেট তৈরি হবে, আমি 3-4 দিন পরে ফিরবো, তুই সাবধানে থাকিস। সব মিথ্যে কথা। রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। দেখেই রামদায়ের এক কোপে সে দুজনের মুন্ডু কেটে ফেললে। তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে। আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেল। প্রথমেই মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেলল। তারপর রমাকান্তকে বলল, তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল, মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি। আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আরেক জায়গায় শুয়ে দিল। খণ্ড যোজনের আগে পর্যন্ত এইরকম তফাৎ করে রাখাই তান্ত্রিক পদ্ধতি। হরিশ চাকলাদার প্রশ্ন করলেন, আচ্ছা স্যার, সূক্ষ্ম শরীরেও কি দুভাগ হয়েছিল? মুন্ডু আর ধর দুটো আলাদা হয়ে বেঁচে রইল কি করে? যদু গড়গড়ি বললেন, তোমরা দেখছি কিছুই জানো না। সূক্ষ্ম শরীর ভাগ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, তার অ্যানাটমি অন্যরকম, কতকটা ওই অ্যামিবার মতন, কিন্তু ঢের বেশি ইলাস্টিক। ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে। দেখ দেখ, তারপর বিঘর বাবা যা বলেছিলেন সেটা শোনো। রমাকান্ত আমার পায়ে পড়ে বললে, দোহাই বাবা ঠাকুর, ফাঁসি যেতে পারবো না, আমাকে বাঁচান। আমি বললুম, তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি, তোর রামদা গঙ্গায় ফেলে দিবি, আর তারপর গায়েব হয়ে থাকবি। 1 বছর পরে গায়ে ফিরতে পারিস। রমাকান্ত বললে, কিন্তু লাশের গতি কি করবেন? পুলিশ টের পেলেই তো তদারক করতে আসবে, আসামি বলে তো আপনাকেই চালান দেবে। আমি বললুম, তোকে তা ভাবতে হবে না, যা বলছি তাই করবি। যে আজ্ঞে বাবা ঠাকুর। এই বলে সে চলে গেল। আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছ। এখন আর দেরি নয়, রাত 8টায় অশ্লেষা পড়বে, তার আগেই সেলাই করে ফেলো, নইলে জোড়া লাগবে না। কুঞ্চুচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি, এমন সময় দেখলুম মুন্ডু দুটো ফিস ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল। বিঘর বাবা ধমক দিয়ে বললেন, আয় পঞ্চে, যা যাসনি, আরে গেল যা, এখনো ঘাড়ের ওপর মুন্ডু বসেনি, এরই মধ্যে গলাবাজি শুরু করেছে। পঞ্চি ডাকলো, ও বাবা ঠাকুর, একবার শুনুন তো। বিঘর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটিরামের কথা শুনলেন। তারপর আমাকে বললেন, ওহে ডাক্তার, এরা বলছে যে চটির ধরে পঞ্চির মুন্ডু আর
পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে। আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো। স্তম্ভিত হয়ে আমি বললুম, এ কিরকম কথা বাবা ঠাকুর? মুন্ডু বদল হতেই পারে না। ভিয়েনা কনভেনশনে এমন কোনো স্যাংশন নেই। এরকম অপারেশন মোটেই এথিক্যাল নয়, আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে। বিঘোর বাবা বললেন, আরে রেখে দাও তোমার কোট। পঞ্চি যদি নিজের ধড় আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে, তবে যে আবার রমাকান্তর কবলে পড়বে। মুন্ডু বদল করলে এদের নব কলেবর হবে, কোনো গোলযোগের ভয় থাকবে না। আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না। জটিরাম যদি আগে মরে, তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে। আর পঞ্চি যদি আগে মরে, তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে। এই পঞ্চিটা অত্যন্ত চালাক, এর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। জটিরাম হচ্ছে হাদারাম। কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেব, আমার আশ্রমেই এরা বাস করবে। আমি প্রশ্ন করলুম, আচ্ছা, ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তা স্থির হবে কি করে? বিঘোর বাবা বললেন, মাতা হলো উত্তমাঙ্গ, মাতা অনুসারেই লোকের নাম হয়। ধর জারি হোক। বেনি দত্ত জনান্তিকে বললেন, কিন্তু গণেশ আর দুঃখের বেলায় তা হয়নি। যদু ডাক্তার বললেন, এরপর তোর আপত্তি করা চলে না। অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলো। অ্যানাস্থেটিক দরকার হলো না। বিঘোর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন, কিন্তু ভোঁতা গুণ ছুঁচ আর খসখসে পাটের সুতলি দিয়ে চামড়া তো ফোঁড়া গেল না। বিঘোর বাবা বললেন, ওহে ডাক্তার, এই বিদিম থেকে রেড়ির তেল আর ছুঁচ নিয়ে সুতোয় বেশ করে মাখিয়ে নাও। তাই নিলুম। লুব্রিকেট করার পর কাজটা সহজ হলো। আধ ঘন্টার মধ্যে মুন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেলল। এবার বিঘোর বাবাকে বললুম, এখন এদের শরীরে তো কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার। অভাবে 500 শিশি গ্লুকোজ স্যালাইন, কিন্তু এই পাড়া গাঁয়ে জোগাড় হবে কি করে? যদি নেহাতি বেঁচে থাকে, তবে এরপর কিছুদিন লিভার এক্সট্র্যাক্ট, ব্লাড স্পিল আর ভিগোরেজিন খাওয়াতে হবে, নলে গায়ে জোর পাবে না। বিঘোর বাবা বললেন, ওসব ছাই ভস্য চলবে না বাবু। এখন এরা সমস্ত রাত ঘুমোবে। কাল সকালে জেগে উঠলে ছোলা গুড় দিয়ে খান কতক রুটি পদ্য করবে। তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে, তাতেই বলবান হবে। জটিরাম আবার গাঁজা খায়, তাই না রে জটে? জটিরাম দাঁত বার করে বললে, হ্যাঁ, বিঘোর বাবা বললেন, বেশ তো, কাল সকালে আমার প্রসাদী ছিলিমে 2-1 টান দিস। এখন খাওয়া চলবে না, গলার জোর পোক্ত হতে আরো 4-5 ঘন্টা সময় লাগবে। এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে। দেখো ডাক্তার, তোমাকে ফি কিছু দেবো না। আজ তুমি যা দেখলে তারই দাম লাখ টাকা। আমি উত্তর দিলুম, তাতে কোনো সন্দেহ নেই বাবা। আমার চক্ষু কর্ণ সার্থক হয়েছে, অহংকার চূর্ণ হয়েছে, গা দিয়ে ঘাম ছুটছে, আগাপাস্তলা রোমাঞ্চিত হচ্ছে। আমি ধন্য হয়ে গেছি। এখন অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই, 2 ডোজ ব্রোমাইড খেয়ে নার্ভ ঠান্ডা করে শুয়ে পড়ি। এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা ফিরে এলুম। ডাক্তার অশ্বিনী সেন বললেন, কিমাশ্চর্য মত পরম। ডাক্তার হরিশ চাকলাদার বললেন, ফ্লাভার গাস্টিং মিরাকল। ক্যাপ্টেন বেনি দত্ত বললেন, অতি খাসা। পরকীয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই, আর সিম্বাসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির বইতেও পাওয়া যায় না। আচ্ছা স্যার, নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন, কিন্তু রমাকান্তর কি হলো? ডাক্তার যদু গড়গড়ি বললেন, শুনেছি 1 বছর পর সে চুপি চুপি বিঘোর বাবার আশ্রমে এসেছিল, কিন্তু জটি আর পঞ্চিকে দেখে
ভূত পেতনি মনে করে তখনই ভয় পালিয়ে যায়। তারপর থেকে সে নিরুদ্দেশ। বেনি দত্ত বললেন, আহা, তার জন্য দুঃখ হয়। বেচারা খুন করেও বউকে সায়স্তা করতে পারল না। নামটাই যে অপয়া। ডাইনে বাঁয়ে যেদিক থেকেই পড়ুন পাবেন রমাকান্ত কামার। আমাদের সুবল বসুও তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছেন না। আচ্ছা স্যার, তারপর আর কখনো আপনি পুঞ্চি আর জটিরামকে দেখেছিলেন? দেখেছিলুম। 2 বছর পরে বিগড় বাবা একটা চিঠি লিখলেন। মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন, তুমি অবশ্যই আসবে। বাবার যখন আদেশ তখন যেতেই হলো। কি দেখলেন গিয়ে? দেখলুম বিগড় বাবা ঠিক আগের মতো লাল চেলি জোর পড়ে হুঁকো টানছেন। পঞ্চি তার ম্যাসকুলার মদ্দা হাতে একটা মস্ত কুড়ুল নিয়ে কাঠ চালা করছে, আর জটিরাম রোয়াকে বসে একটা পিঁড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে দুধ খাওয়াচ্ছে। শুনলেন পরশুরামের যদু ডাক্তারের পেশেন্ট গল্পটি। ডাক্তার অশ্বিনী সেন ও রমাকান্তর চরিত্রে সুপ্রতিম রায়, হরিশ চাকলাদার জটিরাম ও পঞ্চির চরিত্রে মনিরুল দেওয়ান, ডাক্তার যদু গড়গড়ির চরিত্রে সুব্রত গুহ রায়, যদু ডাক্তারের স্ত্রী আলিম্পনা রায়। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, শব্দ পুনর্নির্মাণ গোপাল দাস। ক্যাপ্টেন বেনি দত্ত বিঘোর বাবার চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। আমাদের এবারের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে ভূত প্রেতের উল্লেখ থাকলে তা আছে কেবল মনোরঞ্জনের উদ্দেশ্যে। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আপডেট পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন।